ওয়েলকাম টু এক্সপেডিশন। আমি রূপম। আমরা ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রা মানে রায়ান মার্টিনের কোয়েশ্চেন ব্যাংক যে প্রশ্নবিচিত্রাটা আছে তার এবছরে যে নতুন লেটেস্ট ভার্সন আছে তার প্র্যাকটিস সেটটা সলভ করার চেষ্টা করছি। তোমরা যদি নিউটনের গতিসূত্রের ওপরে থিওরি কোশ্চেন না পড়ে থাকো তাহলে থিওরিটা প্লেলিস্টে চলে গেলে পরপর থিওরিগুলো তোমরা আগে দেখে নিতে পারো, তারপরে এই প্র্যাকটিস সেটটা করতে পারো। আমরা পরপর সমস্ত প্র্যাকটিস সেটগুলো এই চ্যানেলে করার চেষ্টা করবো। তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওগুলো পেতে পারো। চলো শুরু করা যাক। নিউটনের গতিসূত্র। প্রদত্ত কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য হয়? সমস্ত গতিবেগের জন্য প্রযোজ্য। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি? সেটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম উইথ টাইম। চেঞ্জ ইন মোমেন্টাম মানে ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে এরকম। তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে ডিপিডিটি। পি মানে হচ্ছে ভরবেগ, পি মানে হচ্ছে ভরবেগ বা মোমেন্টাম, মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে ডি ডিটি অফ এমভি। এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে মাসকে কনস্ট্যান্ট, মানে যদি মাস কনস্ট্যান্ট থাকে তখন ভেলোসিটি চেঞ্জ প্লাস ভেলোসিটি কনস্ট্যান্ট থাকলে তাহলে মাসের চেঞ্জ। তো এটা হচ্ছে এফ ইকুয়ালস টু এটা হচ্ছে যে কোনো ভেলোসিটির জন্য এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। সমস্ত বেগের জন্য প্রযোজ্য। এখানে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছে সমস্ত গতিবেগের জন্য প্রযোজ্য, মানে ভেলোসিটি যদি মাস যদি কনস্ট্যান্ট থাকে, ইফ মাস কনস্ট্যান্ট তখন এটা হবে। কিন্তু এখানে মাস কনস্ট্যান্ট কিছু বলে দেয়নি, মাস ধ্রুবক কি ধ্রুবক বলেনি, বলেছে সমস্ত বেগের জন্য প্রযোজ্য। তাহলে সমস্ত বেগের জন্য যদি প্রযোজ্য হয় তাহলে ভেলোসিটি ধ্রুবকও হতে পারে, ভেলোসিটি আবার ধ্রুবক নাও হতে পারে। তাহলে এই উত্তরটা ট্রু হবে, অপশান সি। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে কোনো গতিবেগের জন্য প্রযোজ্য। একটি চলমান ভরের সংস্থার নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি কী হবে? চলমান ভর মানে ভরটা ভ্যারিয়েবল, ভরটা চেঞ্জ হচ্ছে, কনস্ট্যান্ট না। তাহলে ভর যদি কনস্ট্যান্ট না হয় তাহলে এটা জিরো হবে না, এই পোর্শনটা জিরো হবে না, মানে এই পুরোটা থাকবে। তাহলে এই পুরো জিনিসটা থাকবে, এই পুরো জিনিসটা হলো এই যে সি, অপশান সি, এম ডিভিডিটি প্লাস ভি ডিএমডিটি। এই পুরো জিনিসটাই তখন থাকবে যদি চলমান ভর হয়। তাহলে অ্যান্সার হবে তখন অপশান সি। ভুল দেওয়া আছে বইতে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি। পরের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে বলেছে 5 কেজি ভরের একটি বস্তুর 8 নিউটন আর 6 নিউটন দুটি বল পরস্পর লম্বভাবে কাজ করে। তাহলে পরস্পর লম্বভাবে একটা 5 কেজি অবজেক্টের উপরে দুটো ফোর্স আছে। এটাকে আমি ধরছি 8 নিউটন, এটাকে ধরছি 6 নিউটন। ঠিক আছে, এদের রেজাল্টেন্ট ফোর্স কেমন হবে? তো আমি ধরে নিচ্ছি তোমাদের ভেক্টর হয়ে গেছে, তার রেজাল্টেন্ট ফোর্স দুজনের মাঝামাঝি এরকম কিছু একটা হবে, যেটাকে আমি রেজাল্টেন্ট ফোর্স বলছি। এর ভ্যালু কত হয়? মাঝখানে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে √6² প্লাস 8² প্লাস 2 × 8 × 6 cos 90। cos 90 যেহেতু 0 তাহলে এই পোর্শনটা বাদ, তাহলে এটা হয়ে গেল 6² মানে 36, 8² মানে 64, দুটো মিলে গিয়ে 100, 100-এর রুট মানে 10, তার মানে এটা হয়ে গেল 10 নিউটন। এই হচ্ছে প্রথম কথা, এটা ক্লিয়ার করি। এই ফোর্সটাই, রেজাল্টেন্ট ফোর্সটাই দায়ী পার্টিকেলটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, পার্টিকেলটাকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য দায়ীকে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল। লব্ধি বলটা হচ্ছে 10, যেটা কিনা ওর জীবনে গতি আনবে, মানে এম এ আনবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু মা। তাহলে ওর জীবনে গতি আনার জন্য 10 নিউটনটাই দায়ী। তাহলে এম এর জায়গায় এবার ভ্যালুটা পুট করে দেবো। ভ্যালু হচ্ছে 5 কেজি ইন্টু এ, এদিকে 10, 5 আর 10 কাটলে 2, তাহলে এ ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলেছে যে বস্তুটির ত্বরণের দিক কী হবে? অ্যাক্সেলারেশনের ডিরেকশান কোন দিকে হবে? এই যে ত্বরণের ডিরেকশন এটাই হবে, এইটা। তো এটাকে যদি আমি আলফা বলি তাহলে আমরা আরেকটা ফর্মুলা জানি, যে tan আলফা ইকুয়ালস টু, সবসময় যদি দুটো ভেক্টর এরকম হয়, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, আর এদের মধ্যে অ্যাঙ্গেল, এটা যদি রেজাল্টেন্ট ভেক্টর আর হয়, আর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি এটা আলফা হয় আর এটা যদি থিটা হয়, তাহলে ফর্মুলা হচ্ছে tan আলফা ইকুয়ালস টু, যার সাথে টাচ হয়ে আছে, এটা এ এর সাথে আলফা অ্যাঙ্গেল করে আছে, তাকে নিচে একবার লিখবো, আর এটা হচ্ছে বি কস থিটা, উপরে হবে বি সাইন থিটা। এক্ষেত্রে বিটা হচ্ছে তোমার 6 আর এটা হচ্ছে তোমার 8, 6 cos 90। এবার cos 90 তো তোমার 0, তো ভ্যানিশ হয়ে গেল। সাইন 90 হচ্ছে 1, তার মানে 6/8 এটা হয়ে গেল। তাহলে এই পোর্শনটা কেটে মুছে দিচ্ছি। তাহলে তুমি পেয়ে গেলে tan আলফা ইকুয়ালস টু 6/8, 6/8 কাটাকাটি করলে 3/4। তাহলে এটা একটা ফেমাস ট্রায়াঙ্গেল, যেটা 3, 4 হলে এটা 5 হয়, 3, 4, 5, এবং এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি হবে। মানে ছোটো সাইডের উল্টো দিকের অ্যাঙ্গেল ছোটো হয়, বড় সাইডের উল্টো দিকের অ্যাঙ্গেল বড় হয়, ছোটোবেলার উপপাদ্য। এটা হবে 53 ডিগ্রি অ্যাঙ্গেল।
অবভিয়াসলি, কারণ এটা 90 ডিগ্রি, এটা 37 হলে অপোজিটটা 53 হবে, তাহলে এটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এটা 37 যদি হয় তাহলে আলফা হচ্ছে 37 ডিগ্রি হলো, কারণ এটাই হচ্ছে আমার আলফা। আলফা মানে হাইট বাই বেস, লম্ব বাই ভূমি, 3/4, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু 3/4, বুঝছো? আলফা মানে 37 ডিগ্রি। তাহলে এখানে 37 ডিগ্রিটা আলফা, আর এখানে আমার ছবিতে দেখো আলফা হচ্ছে এইটা, তার মানে এই অ্যাঙ্গেলটাই 37 ডিগ্রি। 37 ডিগ্রিটা কার সাথে করেছে তাহলে এটা 8 নিউটনের সাথে, 8 নিউটনের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল, অপশান এ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন বলেছে 0.5 মাস, 0.25 মাস একটা বলের, ক্রিকেট বল 10 মিটার পর বেগে একটি ব্যাটকে আঘাত করলো। তাহলে একটা আমরা জানি যে কোনো একটা পার্টিকেল এরম আসলো, এসে ব্যাটে ধাক্কা লেগে এরম পেছন দিয়ে বেগে আবার ফিরে চলে যাচ্ছে। তাহলে এই যে আসছে, এগিয়ে আসছে ব্যাটের দিকে, ঠিক আছে, এই ডিরেকশানটাকে যদি আমি পজিটিভ এক্স ডিরেকশান বলি, এই ডিরেকশানটা তাহলে আমাকে নেগেটিভ এক্স ডিরেকশান বলতে হবে। তাহলে V1, এটাকে আমি V1 ভেলোসিটি বলছি। V1 ভেলোসিটি কত? এখানে দেখো কোয়েশ্চেনে বলে দিয়েছে যে 10 মিটার পার সেকেন্ড বেগে ব্যাটের আঘাত করে একই বেগে আবার চলে যাচ্ছে, একই বেগে 0.01 সেকেন্ডের মধ্যে ফিরে আসে। একই বেগে ফিরে আসে মানে ডিরেকশনও পাল্টায়নি, যে বেগে ধাক্কা লেগেছে ঠিক তার উল্টো দিকে ডিরেকশন পুরো 180 ডিগ্রি পেছন দিকে ঘুরে আবার ফিরে চলে এসেছে। তার মানে এটা যদি V1টা আমি যদি বলি 10 আই ক্যাপ, কেননা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে ধরছি আমি, তাহলে V2টা আমার হয়ে যাবে -10 আই ক্যাপ, কারণ এটা উল্টো দিকে, ভ্যালু একই আছে। তাহলে কী জিজ্ঞেস করেছে এখানে? কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তো আমাকে আগে বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত বা ইম্পালস, বলের ঘাত বা ইম্পালস কাকে বলে? এটা হচ্ছে কোনো একটা বস্তুর ওপরে তুমি টি টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই করলে তার উপরে এই ইম্পালসটা ক্রিয়েট হয়, আই ইম্পালস ক্রিয়েট হয়, তখন আইটাকে বলা হয় F ইন্টু টি, ঠিক আছে? এখানে ইম্পালসটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ ফোর্সটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ফোর্স মানে আবার কি? ডিপি ডিটি, ডিটি মানে হচ্ছে চেঞ্জ অফ টাইম, এখানে টিটাও মানে হচ্ছে চেঞ্জ অফ টাইমই বলা যায়। ডিটি যদি ছোট্ট একটু টাইমের জন্য অ্যাপ্লাই হয় তাহলে ডিটি, এটাও ডিটি হবে, ডিটি কেটে যাবে, তাহলে আই ইকুয়ালস টু হয়ে গেল ডিপি। এটাই বোঝায় যে আই ইকুয়ালস টু চেঞ্জ ইন পি, মোমেন্টামের পরিবর্তন, এটাই বোঝায়। হলো এই জিনিসটা। তাহলে এই জিনিসটা যেটা বুঝলাম, মোমেন্টামের পরিবর্তন, আই ইকুয়ালস টু ডেল্টা পি, তাহলে ডেল্টা এম ভি, এখানে মাস পাল্টাচ্ছে না, মাসটা একই আছে বলের, বলটা ফুলেও যাচ্ছে না, ছোটো হয়ে যাচ্ছে না, মাসটা বাইরে বেরিয়ে গেল, তাহলে চেঞ্জ অফ শুধু ভি, এটাই হচ্ছে ইম্পালস। এবার যদি ভেক্টরিক্যালি লিখি তাহলে এটাও ভেক্টরিক্যালি হবে। তাহলে ইম্পালস মানে হচ্ছে ফোর্স ইন্টু টাইম ইকুয়ালস টু, এদিকে মাস হচ্ছে 0.25 ইন্টু ভেলোসিটি চেঞ্জ হচ্ছে V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর। এবার আমাকে এফটা বার করতে বলেছে, টাইমটা বলেছি যে 0.01 সেকেন্ড, 0.25 ইন্টু V2টা বলে দিয়েছে, ওখানে আমি দেখতে পাচ্ছি V2র জায়গায় আমি লিখতে পারি -10 আই ক্যাপ, মাইনাস এদিকে V1টা হচ্ছে শুধু 10 আই ক্যাপ, এই মাইনাসটা হচ্ছে এই ফর্মুলার মাইনাস, তাহলে 10 - 10 হয়ে গেল -20 আই ক্যাপ ইন্টু 0.25, আর এর তলায় চলে আসছে 0.01 ইকুয়ালস টু এফ ভেক্টর। তাহলে এখানে পয়েন্ট উঠে গেল, তাহলে নিচে দুটো পয়েন্ট উঠে গেল, 25 ইন্টু 20 500, তাহলে -500 আই ক্যাপ, এটা হচ্ছে ভেক্টর, ভেক্টরিক্যালি এটা হলো। তাহলে ফোর্স এর ভ্যালু কী হবে? ভ্যালু হবে 500, এর মড ভ্যালু হচ্ছে 500, সাইন আর ভেক্টর পার্টটা বাদ চলে গেল। এখানে মাইনাস আই ক্যাপ মানে কী বোঝাচ্ছে? মোমেন্টামের যে চেঞ্জটা বা ফোর্সের ডিরেকশনটা আলটিমেটলি হবে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, ঠিক আছে? এটাই বোঝাচ্ছে যে ফোর্সের চেঞ্জ হচ্ছে এই দিক বরাবর, মোমেন্টামের চেঞ্জ হচ্ছে এই দিক বরাবর। তো ভ্যালু আমাকে খালি বার করতে বলেছে, তাহলে 500 নিউটন, এটা আমার অ্যান্সার, অপশান ডি ইজ এ কারেক্ট অ্যান্সার। তো 4 নম্বর কোয়েশ্চেন কী বলেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে যে এম ভরের একটি দড়ির এক প্রান্ত অনুভূমিক বল এফ প্রয়োগ করে, তো একটা দড়ি আছে, দড়িটাই হচ্ছে এম ভর, সেটা এফ ফোর্স দিয়ে টানছে এবং দড়িটা যেটা বাধা আছে সেটা হচ্ছে ক্যাপিটাল এম, প্রান্তে যুক্ত এম ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলের উপর টানা হচ্ছে। ঘর্ষণহীন অনুভূমিক তল মানে এর কোনো পেছন দিয়ে কোনো ফ্রিকশন নেই, ফ্রিকশন জিরো। টোটালটা তো এফ ফোর্স হচ্ছে, ঠিক আছে, টোটাল ফোর্সটা হচ্ছে এফ এই দড়ির ওপর দিয়ে এক্সটার্নাল ফোর্স যেটা কাজ করছে সেটা এফ, কিন্তু এই ফোর্সটার কোন অংশটা, কতটুকু ফোর্স এই ব্লকটাকে টানতে খরচা হচ্ছে। ফোর্সটা তো দুটো পার্টে ভেঙে যাচ্ছে, মানে এই দড়িটাকে টানতেও ফোর্স লাগছে, এই ব্লকটাকে টানতেও ফোর্স লাগছে, কিন্তু শুধু ব্লকটাকে টানতে কতটা ফোর্স লাগছে সেটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে। তাহলে প্রথমে আমরা কী করব, এক্সটার্নাল ফোর্স মানে বাহ্যিক যে বল সেটা সবসময় হবে টোটাল যে মাস অফ দ্য
সিস্টেম, পুরো সিস্টেমটা যে টোটাল মাস, সেই টোটাল মাসটাকে এই অ্যাক্সেলারেশন দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য দায়ী। তাহলে টোটাল মাস অফ দ্য সিস্টেম কত, এখানে m প্লাস m, এই পুরো মাসটাকে টেনে নিয়ে যাবে এই অ্যাক্সেলারেশনে, f ইকুয়ালস টু m এ হয়ে গেল। তাহলে প্রথমেই আমরা a বার করে নিচ্ছি, a হচ্ছে f বাই স্মল m প্লাস ক্যাপিটাল M, এটা হচ্ছে a অ্যাক্সেলারেশন। এবার সেম অ্যাক্সেলারেশন কোনো একটা বডি যদি মুভ করে, তাহলে একটা ট্রেন যখন মুভ করে, তাহলে ট্রেনের প্রতিটা বগি সেম অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করবে, তাহলে প্রত্যেকটা বগি অ্যাক্সেলারেশন সেম, তাহলে এই ক্যাপিটাল M মাসটারও অ্যাক্সেলারেশন যা হবে, স্মল m মাসটারও অ্যাক্সেলারেশন তাই হবে। তাই ক্যাপিটাল M মাসটাকে টানার জন্য কতটা ফোর্স লাগবে, সেটা হচ্ছে ফোর্স অন m, সেটা হচ্ছে ওটার যে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে ওটার মাস হচ্ছে ক্যাপিটাল M ইন্টু অ্যাক্সেলারেশন হচ্ছে f বাই m প্লাস m। দেখো এবার এটা কোন অপশনের সাথে মিলছে, অপশন ডি এর সাথে। তাহলে এটাই হবে কোশ্চেন। অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নততলে 2 কেজি ভরের ব্লক রাখা আছে। অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত, এই যে 30 ডিগ্রি কোণে আনত ইনক্লাইন প্লেন, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের ইনক্লাইন প্লেন, এটা 30 ডিগ্রি, ঠিক আছে। আনত মসৃণ তলের ওপর 2 কেজির একটা ব্লক, এরকম একটা 2 কেজির বক্স রাখা আছে। এক্ষেত্রে ব্লকের ত্বরণ ও ব্লকের উপর নততলের লম্ব প্রতিক্রিয়া মানে এর উপরে নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্সটা কত এটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, মানে এন এর ভ্যালু আর কি, আর জিজ্ঞেস করা কত অ্যাক্সেলারেশন নিয়ে এটা নিচের দিকে নামবে, কত অ্যাক্সেলারেশন নিয়ে নিচের দিকে নামবে, এই দুটো জিজ্ঞেস করেছে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, মানে এটাও 30, mg সবসময় নিচের দিকে কাজ করবে, এদিকে হয়ে যাবে mg cos 30, এই mg cos 30টাই হচ্ছে n, কেন এই অপোজিটে n কাজ করছে, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে mg cos 30, এটা হচ্ছে। আর অ্যাক্সেলারেশনের জন্য কে দায়ী, যদি এখানে কোনো ফ্রিকশন না থাকে, যেটা বলেছে স্মুথ, কোনো ফ্রিকশন নেই বা ফ্রিকশনে উল্লেখ করে দিত, তাহলে যদি ফ্রিকশন থাকতো, মসৃণ নততল বলে দিয়েছে স্মুথ, তাহলে এইদিকে যে অ্যাক্সেলারেশনটার জন্য দায়ী, অ্যাক্সেলারেশনের জন্য দায়ী যে ফোর্সটা, সেটা হচ্ছে এই এটার mgর cos থিটা এদিকে, তাহলে mg sin থিটা এদিকে হবে, sin থিটা উপাংশ বা sin থিটা কম্পোনেন্ট sin 30, এটাই দায়ী হচ্ছে ফোর্সের জন্য, মানে অ্যাক্সেলারেশনের জন্য। তাহলে mg sin 30 এই ফোর্সটাই, এটা হচ্ছে একটা ফোর্স ইকুয়ালস টু এটা m এ, মানে এটাই অ্যাক্সেলারেশনের জন্য দায়ী m এ, তাহলে m কেটে গেল, তাহলে a ইকুয়ালস টু হয়ে গেল g ইন্টু sin 30 মানে হাফ, তাহলে g/2, তাহলে অ্যাক্সেলারেশন হয়ে গেল g/2, আর nটা হয়ে যাবে, m হচ্ছে এখানে 2 কেজি বলেছে, তাহলে 2 g 9.8 ধরতে পারি, 9.8, আর cos থিটা মানে হচ্ছে √3/2, তাহলে 2 কেটে যাবে, তো 9.8 √3, আর এদিকটা হচ্ছে g/2 মানে হচ্ছে g মানে 9.8, তাহলে তার হাফ হচ্ছে 4.9, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 4.9। তাহলে আমাদের অ্যান্সার ক্লোজেস্ট হচ্ছে এই g এর ভ্যালু যদি 9.8 না ধরে, এটা যদি 10 ধরে নিই, তাহলে 10 √3 হবে। এখানে অদ্ভুত অপশান দিয়েছে, কারণ একটা 9.8 ধরেছে, একবার 10 ধরেছে, 9.8 √3 হওয়া উচিত ছিল, এটা অ্যাকচুয়ালি 9.8 √3 হওয়া উচিত ছিল, তাহলে অপশান এ হবে, কিন্তু এটা একবার জি এর জায়গায় 10 ধরেছে, একবার 9.8 ধরেছে, যাই হোক, তাহলে এটা হবে। বলেছে একটি নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে বেগ এবং ভরবেগের লেখচিত্র হবে, বেগ এবং ভরবেগের লেখচিত্র একটি নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে, মানে মাস যখন কনস্ট্যান্ট, বেগ এবং ভরবেগের লেখচিত্র, বেগ মানে ভেলোসিটি আর ভরবেগ মানে লেখচিত্র মানে হচ্ছে, তাহলে যদি ভেলোসিটি বাড়ে, মাসটা তো ধ্রুবক, মাসটা কনস্ট্যান্ট, তাহলে আমরা একটা গ্রাফ যখনই বুঝতে পারবো না, আমরা এরকম ডেটা ধরে ধরে করবো, তাহলে পি এদিকে ধরো ভি, ঠিক আছে, আর আমরা ডেটা ধরে ধরে করছি, ধরো ভেলোসিটি হচ্ছে প্রথমে 2 ছিল, তারপরে 4 হয়ে গেছে, তারপর ধরো 6 হয়ে গেছে, তারপর ধরো 8 হয়ে গেছে, তারপর ধরো 10 হয়ে গেছে, 5টা ভ্যালু নিচ্ছে, তাহলে 2 4 6 8 10। মাসটা ধরো ফিক্স বলে দিচ্ছে, কনস্ট্যান্ট মাস, নির্দিষ্ট ভর, তাহলে মাসটা ধরে নিচ্ছি 5 কেজি, 5 কেজির অবজেক্ট, তাহলে ভেলোসিটি 2 এর জন্য মোমেন্টাম কত হবে, 5 × 2 মানে 10, তারপরে 4-এর সাথে 5 গুণ, 4-5 20, 6-এর সাথে 5 গুণ 30, 8-এর সাথে 5 গুণ 40, 10-এর সাথে 5 গুণ 50, তার মানে এটা যদি 10 হয়, তাহলে একই ইন্টারভ্যাল এটা 20 হবে, 30 40 এইভাবে হবে, তার মানে 2-এ 10, 4-এ 20, 6-এ 30, 8-এ 40 আর 10-এ 50, মানে এরকম একটা স্ট্রেট লাইন গ্রাফ হবে, সরল রেখা। এবং এটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এবং সেই থিটার অ্যাঙ্গেলটা কী হবে, 0 মানে 90 ডিগ্রি থেকে ছোটো, থিটাটা সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রিতে ছোটো, যখনই থিটা 90 ডিগ্রিতে ছোটো হবে, তখন ট্যান থিটার ভ্যালুটা পজিটিভে আসবে, আর থিটার ভ্যালুটা যদি এরকম আসে, এরকম কোনো গ্রাফ আমি আঁকি, তখন থিটার ভ্যালুটা 90 থেকে বড় হয়, তখন ট্যান থিটাটা নেগেটিভ আসে, নেগেটিভ ভ্যালু, তখন এটাকে বলা হয় নেগেটিভ নতি বা ঋণাত্মক নতি। অ্যান্সার হচ্ছে সরল রেখা হবে এবং নতি
ধনাত্মক, একটি সরলরেখা যার নতি ধনাত্মক, অপশান বি এটা হবে। 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর বলেছে একটা বিবৃতি, একজন লোক একটি উচ্চতা থেকে বালি স্তূপে পড়লে যে আঘাত পায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের ওপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পায়। তাহলে বুঝতেই পারছো কোশ্চেনটা কি, যে যদি বালির ওপরে পড়ে, লং জাম্পে যেটা আমাদের করি, মানে একটা লাইন এরম টেনে দিই, তারপরে এখানে বালি দেওয়া হয়, তাহলে আমরা দৌড়ে দূর থেকে এসে দৌড়ে এই বালির ওপরে ঝাঁপ দিই, তাতে আমাদের কষ্ট কম হয়, ধাক্কাটা মানে ইম্প্যাক্ট কম হয়, তারপরে আমাদের ব্যথা কম লাগে। কিন্তু যদি এখানে এটা কোনো পাকা রাস্তার ওপর যদি করি, যদি ধাক্কা পড়ি, তাহলে ব্যথা পাবো, সেটা এখানে জিজ্ঞেস করেছে। এবার তার রিজন কী বলেছে দেখো, সিমেন্টের মেঝে দ্বারা প্রদত্ত ঘাত বালি স্তূপ দ্বারা প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়। মানে কি, অবভিয়াসলি যখনই তুমি ঝাঁপ মেরে কোনো একটা জায়গায় পড়বে, তখন তুমি নিজের যে ওজনটা সেটা পৃথিবীকে দেবে, এবং পৃথিবী তোমাকে উল্টো দিকে একটা নর্মাল ফোর্স দেবে, এইটা হবে। তো সিমেন্টের ক্ষেত্রে, কংক্রিটের ক্ষেত্রে এই জিনিসটা প্রমিনেন্ট হবে অনেক বেশি। বালির মধ্যে হলে কী হবে, বালির মধ্যে ছোটো ছোটো কণাতে ওই এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে, তোমার যে এনার্জিটা তুমি দিচ্ছ সেই এনার্জিটা ছড়িয়ে যাবে। কিন্তু সিমেন্টের ক্ষেত্রে ডিরেক্ট ওই পয়েন্টে, যে পয়েন্টে এসে তুমি কন্ট্যাক্টটা তোমার হচ্ছে, সেই পয়েন্টেই মাটিতে ফোর্স দিচ্ছ, সেই পয়েন্টেই মাটিটা আবার উল্টো দিকে ফোর্স দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে সঠিক ব্যাখ্যা, ঘাতটা ওই বিন্দুতেই আঘাত করছে সিমেন্টের ক্ষেত্রে। তাহলে এটা রিজনটা ঠিক আছে। তাহলে এখানে অপশান হচ্ছে এ এবং আর দুটোই সঠিক, এবং আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। তাহলে অপশান এ, সিমেন্টের মেঝে যে ঘাত বল, মানে এই নর্মাল ফোর্স বালি স্তূপের থেকে বেশি হয়, তাই জন্য বেশি। 5 কেজি ভরের একটি বস্তুকে 2 নিউটন দড়ির সাহায্যে ও বিন্দুতে সিলিং থেকে ঝোলানো আছে, এই যে এখানে ছবিতে দেওয়া আছে, এই ছবিটা আমাকে করতে হবে। তোমাকে জিজ্ঞেস করা আছে উলম্বের সাথে কত কোণ আছে, উলম্বের সাথে মানে হচ্ছে এইটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা তোমার থিটা, এটা জিজ্ঞেস করা হয়েছে। এই যে উলম্বের সাথে কত কোণ হয়েছে, মানে তোমাকে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করা হয়েছে, এটা থিটা, ঠিক আছে। তো এগুলোকে ডিকোড করি। আর এখানে কত টান সেটাও জিজ্ঞেস করেছে। এই দড়িটা এখানে আমি মনে করছি টি টেনশন কাজ করছে, এখানে বলে দিয়েছে টি টেনশন, ওই টি টেনশনটা কত, তার মানে তোমার কোয়েশ্চেন হচ্ছে টি কত আর থিটা কত, এই হচ্ছে কোয়েশ্চেন। তো কী করে করবো, তো এটা যদি থিটা হয়, আমি এখানে একটা লাইন টানছি, তাহলে এটাও থিটা হবে, কেন জেড ফর্ম করছে, এই যে জেড ফর্ম করলে একান্তর কোণ দুটোই থিটা হবে, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় এবার, তাহলে এই টিটা দুটো ভাগে ভেঙে যাবে, এদিকে একটা আর এদিকে একটা, এদিকটা ভেঙে যাবে টি কস থিটা, আর এদিকটা ভেঙে যাবে টি সাইন থিটা। তাহলে টি সাইন থিটা ইকুয়ালস টু হয়ে গেল 50 নিউটন, যেটা এখানে অপোজ করছে 50 নিউটনকে, আর টি কস থিটা হয়ে গেল 5 কেজি ওয়েটকে তুলে রেখেছে, এটার এই বক্সটা 5 কেজি ওয়েট ওয়েট, তাহলে 5 কেজি ওয়েট মানে হচ্ছে ওটাকে নিউটনে কনভার্ট করলে 5 × 10, যদি আমি 9.8 না ধরে 10 ধরে করি, অপশানগুলো দেখে বুঝতে হবে, তো আমরা 10 ধরে প্রথমে করছি, তাহলে এটা 10, তার মানে এই দুটোকে যদি ডিভাইড করে দিই, সাইন থিটা বাই কস থিটা, এটা হয়ে যাবে 50/50 মানে 1, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু 1, তার মানে থিটা হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে এটাই থিটা ধরেছিলাম, এটাই 45 ডিগ্রি, তাহলে আমাদের অ্যান্সার হওয়া উচিত 45 ডিগ্রি, অপশান ডি এটা হওয়া উচিত। তাহলে এখানে 10ই ধরেছে, 9.8 ধরেনি, একটা জিনিস গেল, তাহলে থিটা বেরিয়ে গেল। এবার টিটা বার করবো কী করে, এখানে বসিয়ে দেবো, এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে টি ইকুয়ালস টু 50 বাই সাইন থিটা, সাইন 45 কত হয় 1/√2, তাহলে এটা 1/√2, তাহলে অ্যান্সার হয়ে গেল 50√2, টি হচ্ছে 50√2, √2 মানে হচ্ছে 1.414, তো যদি 414 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এটা 7.7 আসবে, দেখবে এইটা 70.7 নিউটন, তাহলে এটার অ্যান্সার 45 ডিগ্রি, এটা হচ্ছে 70.7 নিউটন, এটা অ্যান্সার আসছে। নেক্সট বলেছে এই একটা বক্স আছে, 3টে বক্স এরকম, এই বক্সটা হচ্ছে প্রদত্ত চিত্রে 4 কেজি 2 কেজি 1 কেজি ভরে 3টে ব্লক আছে, ঘর্ষণহীন তলে পরস্পর রাখা আছে, 4 কেজি ব্লকের উপর 14 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, মানে এখানে 14 নিউটন ফোর্স অ্যাক্ট করা হচ্ছে। এ আর বি এর মধ্যে স্পর্শ বলটি কত, এ আর বি এর মধ্যে মানে এই লাইনের মধ্যে কতটা ফোর্স কাজ করছে, এ বি এর ওপর কতটা ফোর্স দিচ্ছে, বা বি এ এর ওপর কতটা ফোর্স দিচ্ছে, দুজনে সেম ফোর্স দেয়, একে অপরের প্রতি উল্টো দিকে সেম ফোর্স দেয়। তো টোটাল ফোর্সটাকে বার করো, টোটাল ফোর্স হচ্ছে 14 নিউটন, এটা বলা আছে, টোটাল ফোর্সটা
ইকুয়ালস টু টোটাল মাস ইন্টু টোটাল অ্যাক্সেলারেশন, মানে সবার অ্যাক্সেলারেশন সেম, সবার আমি মনে করে নিচ্ছি এ অ্যাক্সেলারেশন আছে, তাহলে এটাকে যদি আমরা করি এফ ইকুয়ালস টু এম এ, এফ ওখানে 14 বলে দিয়েছে, মাস হচ্ছে টোটাল মাস হচ্ছে 4 + 2 + 1 ইন্টু 1 এ ইকুয়ালস টু তাহলে 14, এটা 4 2 এ 6 একে 7, 7 দিয়ে 14কে ভাগ করলে 2, তার মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে এবার আমরা ইন্ডিভিজুয়াল ব্লকের জন্য বার করতে পারবো, এ তারপরে বি তারপরে সি এরকম ছিল। তাহলে এখানে ফোর্স দিচ্ছে, তাহলে এ ব্লকটা বি এর উপরে কতটা ফোর্স দেবে, এ ব্লকের নিজের মাস ইন্টু নিজের অ্যাক্সেলারেশনটাই বি এর উপর দেবে। এ ব্লকটার নিজের মাস ইন্টু নিজের অ্যাক্সেলারেশন কত, নিজের মাস হচ্ছে 4 আর নিজের অ্যাক্সেলারেশন কত 2, 4 × 2 = 8, এই 8টাইও বি এর উপর দেবে ফোর্স, 14 নিউটন ফোর্স এখানে কাজ করছে। তাহলে এই বক্সটার এই যে প্লেনটা আছে, এই প্লেনটা বরাবর নর্মাল ফোর্স, এটা বি এর উপরে নর্মাল ফোর্স দিচ্ছে আর বিও এর উপরে নর্মাল ফোর্স দিচ্ছে। তো যদি আমি শুধু এ বক্সটাকে কনসিডার করি আর এই বক্সটার উপর কী কী ফোর্স কাজ করছে সেগুলো যদি আমরা কনসিডার করি, তাহলে এখানে এফ ফোর্স কাজ করছে, মানে বাইরে থেকে 14 নিউটন, এটা হচ্ছে এফ। আর এর বডির ভিতরে এদিক থেকে একটা নর্মাল ফোর্স কাজ করছে বি, যেটা এর উপরে দিচ্ছে। এই দুটো ফোর্স এর উপর কাজ করছে আর এটা অ্যাক্সেলারেশন এ অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করছে। তার মানে কী হচ্ছে, এফ মাইনাস এন ইকুয়ালস টু এম এ, এর উপরে এর জীবনে গতি আনছে মানে অ্যাক্সেলারেশন আনছে। এটা একটা ইকুয়েশন, এটা থেকে লিখতে পারি। যদি আমরা বি বক্সটাকে নিয়ে ইকুয়েশন বানানোর চেষ্টা করি, তাহলে বি বক্সের মধ্যে কী কী ফোর্স কাজ করছে, এই যে এদিকে যদি এন ফোর্স কাজ করে, বি বক্সের মধ্যে এন ফোর্স কাজ করবে, তাহলে এদিকে একটা এন ফোর্স কাজ করছে। আর এদিকে এই লাইন বরাবর সি আবার এর উপরে একটা ফোর্স দিচ্ছে, আমি এটাকে হচ্ছে এন ওয়ান ফোর্স এদিকে দিচ্ছে, সি এদিকে এন ওয়ান ফোর্স এদিকে পাবে, তাহলে এদিকে একটা এন ওয়ান ফোর্স কাজ করবে, এন ওয়ান। ঠিক আছে, এটার জন্য এটা এইদিকে মোশন হচ্ছে, এই অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে। তার মানে এখানে যে ফোর্সটা অ্যাক্টিভ, মানে যে জিতছে সে হচ্ছে এন ফোর্সটা জিতছে, মাইনাস এন ওয়ান ইকুয়ালস টু এই বক্সটার মাস ইন্টু এই বক্সটার অ্যাক্সেলারেশন। এটার জন্য, এটা সেকেন্ড বক্সটা মানে বি বক্সটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম এবং সেখান থেকে ইকুয়েশন। এটা হচ্ছে এ বক্সটার জন্য ফ্রি বডি ডায়াগ্রাম, সেখান থেকে ইকুয়েশন। তো আমরা আমাদের বলেছে এ আর বি এর মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা বার করতে, মানে এনটা বার করতে। এনটা হচ্ছে আমার কোয়েশ্চেন মার্ক। তাহলে এফটা হচ্ছে 14 মাইনাস এন এম এ, এমটা হচ্ছে কার মাস, এ অবজেক্টের মাস, এ অবজেক্টের মাস 4 কেজি বলে দিয়েছে, 4 ইন্টু এ আমরা অ্যাক্সেলারেশনটা আমরা বের করেছি 2, তাহলে এন ওদিকে চলে গেল, 4 × 2 = 8 এদিকে চলে গেলো, 14 - 8 ইকুয়ালস টু এন, তাহলে এন হয়ে গেল 6 নিউটন। এটা হচ্ছে এ আর বি এর কন্ট্যাক্ট ফোর্স, স্পর্শ বল। এ আর বি এর মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা 6 নিউটন। যদি একই রকমভাবে বি আর সি এর মধ্যে বার করতে বলতো, তাহলে এ আর বি এর মধ্যে 6, এটা জেনে গেছি, এন ওয়ানটা আমাকে জানতে হবে, আর এমটা হচ্ছে এখানে বলে দিয়েছে 2 কেজি, তাহলে 2 × 2 অ্যাক্সেলারেশনটা 2, তাহলে 2 × 2 = 4 এদিকে চলে এলো, এন ওয়ান ইকুয়ালস টু 6 - 4, তার মানে 2 নিউটন। তাহলে এন ওয়ানটা হচ্ছে 2, মানে বি আর সি এর মধ্যে যে ফোর্সটা কাজ করছে কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ বল সেটা হচ্ছে 2 নিউটন। এইভাবে আমরা পেয়ে যেতাম। এখানে আমাদের শুধু 6 নিউটনটা এটাই বার করতে বলেছে, তো এটা আমাদের অপশান হচ্ছে, আমাদের অপশান এ 6 নিউটন। একটা বেলুন আছে, সেটা আলফা বেগে আলফা ত্বরণে নিচে নামছে, আলফা ত্বরণে অ্যাক্সেলারেশনে নিচে নামছে, এম ভরের একটা, তার মানে কতটা ফোর্স নিচের দিকে দিচ্ছে, নিচের দিকে যে ফোর্সটা ও অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে এম ইন্টু আলফা, এম মাসের অবজেক্ট, এম মাসের ভরের বেলুন, সেটা আলফা বেগে নিচের দিকে আসছে, তার মানে এফ যে বলটা নিচের দিকে ওর ওপরে কাজ করছে সেটা হচ্ছে আলফা ইন্টু এটা, এই বলটা কাজ করছে। বেলুন থেকে কত ভর ফেলে দিলে, এখান থেকে আমি মনে করছি ক্যাপিটাল এম অ্যামাউন্ট বল মানে মাস ফেলে দেওয়া হয়েছে। তো যখনই ক্যাপিটাল এম মাস ফেলে দেওয়া হবে, তো এম মাসটা কতটা ফোর্স জেনারেট করছিল এর মধ্যে, এমজি, এম মাসটা এমজি ফোর্স জেনারেট করছিল। তাহলে যখনই এটা আমি ফেলে দিলাম, তাহলে এখানে আমি নিচের দিকে একটা এমজি ফোর্স নিচের দিকে ফেলে দিলাম, তাহলে নিচের দিকে যখনই এমজি ফোর্সকে ফেলে দেবো, সঙ্গে সঙ্গে উপর দিকে একটা নর্মাল রিয়াকশন ক্রিয়েট হবে, নর্মাল রিয়াকশন এন ক্রিয়েট হবে, এমজি নিচের দিকে ফেললে উপর দিকে একটা নর্মাল রিয়াকশন ক্রিয়েট হবে। তাহলে ওই নর্মাল রিয়াকশানটা সমান এই ক্যাপিটাল এমজির সাথে সমান হবে নর্মাল রিয়াকশানটা। বলছে এখন এটা একই ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে, আলফা ত্বরণ নিয়ে নিচে নামছিল, এখন আলফা ত্বরণ নিয়ে উপর দিকে উঠবে। বক্সটার উপরে আগে যে ফোর্সটা কাজ করছিল সেটা হচ্ছে এফ নিচের দিকে, যেটা ছিল এম আলফা। এখন সেই বক্সটার উপরে এফ ফোর্স তো কাজ করছিলই, তার সঙ্গে একটা নর্মাল রিয়াকশান উপর দিকে কাজ করলো, এবং এই নর্মাল রিয়াকশানটা জিতে গেল, এন মাইনাস এফ করে জিতে গেল, এবং সেটা উপর দিকে ওকে একটা আলফা ফোর মানে অ্যাক্সেলারেশন দিচ্ছে। তা এর মাস এখন হয়ে গেছে এম নেই, এর মাস এখন টোটাল মাস যদি স্মল এম থাকে, আর ওখান থেকে যদি আমি ক্যাপিটাল এম মাস ফেলে দিই,
তাহলে এম মাইনাস এম এত মাস, এই মাস নিয়ে ও এখন ওপর দিকে আলফাতে উঠে যাবে। এইটা হচ্ছে এন মানে হচ্ছে এখানে আমরা এখনই পড়লাম ক্যাপিটাল এম ইন্টু জি, এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে ইজিলি আমরা বের করে নিতে পারি। এই এফটা কী ছিল? এফটি ছিল স্মল এম, তাহলে এটা এফের জায়গায় স্মল এম ইন্টু আলফা ইকুয়ালস টু এম মাইনাস এম ইন্টু আলফা। এটা মাল্টিপ্লাই করে দিলে এম আলফা মাইনাস ক্যাপিটাল এম আলফা। তাহলে এখানে সব এদিকে নিয়ে চলে আসি, এম জি প্লাস ক্যাপিটাল এম আলফা ইকুয়ালস টু এটা ওদিক থেকে এদিকে চলে গেলে 2m আলফা। তাহলে ক্যাপিটাল এম কমন নিয়ে নিলাম, জি প্লাস আলফা ইকুয়ালস টু 2m আলফা। তাহলে ক্যাপিটাল এম হয়ে যাবে 2m আলফা বাই জি প্লাস আলফা। এটাই হচ্ছে অপশান সিতে আছে। তাহলে এতটা মাস ওকে ফেলতে হবে, অপশান সি, ওটা আমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তাহলে আরেকবার অঙ্কটাকে বুঝে নিই কী হচ্ছে। প্রথমে এটা আলফা বেগে নিচের দিকে পড়ছিল, তাহলে আলফা বেগে নিচের দিকে পড়ছিল, তখন ওর উপর যে ফোর্সটা কাজ করছিল এফ ইকুয়ালস টু এম আলফা, এম অবজেক্ট, এম মাসের অবজেক্ট আলফা বেগে নিচের দিকে পড়ছিল। এবার আমি ওখান থেকে একটা ক্যাপিটাল এম মাস বের করে দিয়েছি, ফেলে দিয়েছি, তখন এর মাস হয়ে গেছে এখন স্মল এম মাইনাস ক্যাপিটাল এম, এবং এই জিনিসটা নিচের দিকে আর যাচ্ছে না, মোশনটা এখন উপর দিকে আলফা বেগ হয়ে গেছে। তাহলে যখনই আমি এম মাসটা ফেলবো তখন এই এম মাসটার একটা এম জি নিচের দিকে থাকবে, এবং তার একটা রিপারকেশন মানে হচ্ছে একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স, যেটা কিনা নর্মাল রিয়াকশন, যেটা এন ওপর দিকে ক্রিয়া করবে, কাজ করবে। তাহলে ওপর দিকে একটা নর্মাল ফোর্স কাজ করছে, আর এর এফ তো নিচের দিকে ছিলই। তাহলে এখন কে জিতে গেল? উপর দিকে যেহেতু আলটিমেটলি মোশন হচ্ছে, তাহলে নর্মাল ফোর্সটা জিতে যাবে। তাহলে সেটাই আমরা লিখেছি, এন মাইনাস এফ ইকুয়ালস টু এর জীবনে গতি ওই দিকে আসছে ওপর দিকে, তাহলে এখন মাস হয়ে গেছে এম মাইনাস এম ইন্টু গতি হচ্ছে আলফা। এটা এরপরে বাকি অঙ্কটা আমরা এখানে করেছি। তাহলে এটাই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক। 10 কেজি ভরের ব্লককে 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে, মানে এই যে, তাহলে এখানে জিজ্ঞেস করেছে T2-তে টান কত হবে, মানে T2 মানে এইটা, এই পোর্শনটা জিজ্ঞেস করেছে। তো ছবিটাকে বড় করি, এটা একটা এরকম অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো আমরা জানি যে এটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, এটা যদি গামা হয়, আর এটা যদি এই সুতোতে টান যদি T1 হয়, এই সুতোতে টান যদি T2 হয়, আর এই সুতোতে টান যদি T3 হয়, তাহলে ল্যামিস থিওরেম অনুযায়ী T1 বাই সাইন আলফা ইকুয়ালস টু T2 বাই সাইন বিটা ইকুয়ালস টু T3 বাই সাইন গামা হবে। অপোজিটগুলো সমান হয়, T1 এর উল্টো দিকে আলফা আছে, T2 এর উল্টো দিকে বিটা আছে, আর T3 এর উল্টো দিকে গামা আছে। তাহলে এই ফর্মুলাটা হবে, এটা ল্যামিস থিওরেম। এটাকে কাজে লাগাতে পারি। তার জন্য কী করতে হবে? আগে অ্যাঙ্গেলগুলোকে আমাকে জানতে হবে। তাহলে এটা 60, এটা 30, তাহলে এটা কত? 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি। এটা 90 হলে এখান দিয়ে আমি একটা লাইন যদি ড্র করি, এখান দিয়ে ধরো একটা লাইন ড্র করলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা আমরা ইজিলি বলতে পারি, এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে, জেড ফর্ম করেছে অল্টারনেট অ্যাঙ্গেল। এটা 60 ডিগ্রি হলে এটাও 60 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এইটা বাকি 90 ডিগ্রি, আর এটাও বাকি 90 ডিগ্রি। তার মানে জিনিসটা কী দাঁড়ালো? এই তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা হচ্ছে T2, এই অ্যাঙ্গেলটা হচ্ছে T3, এবং এই পুরো অ্যাঙ্গেলটা কত হলো? 90 + 60 মানে 150 ডিগ্রি, আর এই পুরোটা কত হলো? 90 + 30 মানে 120 ডিগ্রি। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার T1, তাহলে এটা তোমার T1। ঠিক আছে, তাহলে এবার ইকুয়েশন যদি লিখি, তাহলে T1 বাই সাইন 90 ইকুয়ালস টু T2-র উল্টো দিকে কত আছে? 120 ডিগ্রি, T2 বাই সাইন 120, আর T3 উল্টো দিকে কী আছে? 150, তাহলে T3 ইকুয়ালস টু সাইন 150 ডিগ্রি। এটা হবে। এবার T1টা আমাদের দেওয়াই আছে, T1টা হচ্ছে 10 কেজির অবজেক্টকে ধরে আছে। 10 কেজির অবজেক্টকে যদি ধরে থাকে, তাহলে নিচের দিকে কত ফোর্স কাজ করবে? mg মানে 10 × g। তাহলে T1 এর ভ্যালুটা দেওয়াই আছে 10 × g। জি এর ভ্যালু 9.8 হতে পারে, অপশান থেকে বুঝতে হবে যে 9.8 ধরেছে না 10 ধরেছে। 10ই ধরেছে, 10 কেজির অবজেক্ট 10ই ধরেছে। জি মানে 10, এটা সাইন 90 হচ্ছে 1, T2 সাইন 120, সাইন 120 মানে হচ্ছে সাইন 90 + 30, সাইন 90 + 30 মানে হচ্ছে cos 30, আর এটা হচ্ছে T3, এটা হচ্ছে 150 ডিগ্রি, 150 মানে 90 + 60 মানে cos 60 বেসিক্যালি। তাহলে T2 হয়ে গেল cos 30 মানে √3/2, ওদিকে 100-এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, √3/2, তোমার 2 কেটে গেল, 50√3 হচ্ছে T2। আমাদের T2টাই খুঁজতে বলেছিল, আর যদি T3টা খুঁজতে বলে, T3 হয়ে যাবে cos 60টা এর সঙ্গে চলে যাবে, cos 60 × 100, 100 × cos 60 মানে হাফ, মানে 50। T3 হচ্ছে 50, T1 হচ্ছে 100, আর T2 হচ্ছে 50√3, তাহলে 50√3 অপশান ডিতে আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি, 50√3।
এটাই হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন কি জিজ্ঞেস করে দেখো T1 আর T2 রেশিও, T1 আর T2 অনুপাত বা রেশিও বার করতে বলেছে। তাহলে এই ছবি থেকে এটা হচ্ছে T1, তাহলে এটাকে আমি এই একটা লাইন পুরোপুরি টেনে দিলাম, আর একটা লাইন এটা টানাই আছে। তাহলে এইখানে থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এটা দুভাগে ভেঙে যাবে, এই দিকে একটা হবে, এটা T1 ভেক্টর, T1-এর এদিকে হয়ে যাবে T1 cos 60, আর উপর দিকে হয়ে যাবে T1 sin 60। তাহলে T1 sin 60টাকে কে ব্যালেন্স করছে? T3, তাহলে T3 হয়ে গেল T1 sin 60, আর T1 cos 60কে ব্যালেন্স করছে T2, তাহলে T2 হচ্ছে T1 cos 60। এবার রেশিওটা কার মধ্যে বার করতে বলেছিল? T1 আর T2-র মধ্যে, ঠিক আছে, T1 আর T2-র মধ্যে রেশিও বার করতে বলেছিল। তাহলে T1 is to T2 এটা আমাকে বার করতে বলা হয়েছে। তাহলে আমার এটা আমার দরকারই নেই, এখান থেকে হয়ে যাচ্ছে। তাহলে T1 বাই T2 করলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি T2 বাই T1 হচ্ছে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে T1 বাই T2 হচ্ছে 2:1, এটা হয়ে গেল। T2 বাই T1টা হচ্ছে হাফ, মানে T2 বাই T1 এটা হচ্ছে 1/2, তাহলে T1 বাই T2 কত? 2:1, 2/1, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 2:1। এতটাই সোজা অঙ্ক, 2:1, অপশান সি, দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে একটাতে M বক্স আছে আর একটা হচ্ছে M/2, দুটো বক্স আছে, ঘর্ষণহীন দড়ির ওপর ঝোলানো আছে কপি কলের ওপর দিয়ে, বড় বক্সটিকে ছেড়ে দিলে ছোটোটি যে ত্বরণে উপর দিকে উঠবে। এটা তো ডিরেক্ট আমাদের ফর্মুলা ছিল, এটা ডিরেক্ট ফর্মুলা। তো যদি ভিডিও মানে এটার থিওরি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এর থিওরিটা দেখতে পারো। আপাতত আমি এটা ডিরেক্ট ফর্মুলা বসিয়ে অঙ্কটা করে দিচ্ছি যে অ্যাক্সেলারেশন যখনই দুটো বক্স এরকম দুদিকে ঝুলবে, এদিকে M1 বক্স M1 মাসের আর এদিকে ধরো M2 মাসের, যদি M2টা M1-এর থেকে বড় হয় তাহলে M2টা এদিকে M1টাকে টেনে নিয়ে চলে যাবে, তাই তো M2টা M1কে এদিকে টেনে নিয়ে চলে যাবে, এই অ্যাক্সেলারেশন নিয়ে এদিকে ছুটবে, এটা এই অ্যাক্সেলারেশনের উপর দিকে ছুটবে। তো এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা হবে সবসময় G ইন্টু মাস দুটোর মাইনাস বাই মাস দুটোর অ্যাডিশান, ঠিক আছে। বড় মাসটা আগে লিখবো, পরেরটা ছোটোটা পরে লিখবো। তাহলে এখানে বড় মাস হচ্ছে M মাইনাস M/2 বাই M প্লাস M/2, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে G M মাইনাস M/2 করলে হবে M/2, আর নিচে M প্লাস M/2 করলে হবে 3/2M এখান থেকে। তাহলে পরের স্টেপে হয়ে যাবে M/2 ইন্টু এটা উল্টে যাবে 2/3M, তাহলে M কেটে গেল, 2 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল G/3। তাহলে A ইকুয়ালস টু G/3 হয়ে যাবে। অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা হবে তার 3 ভাগের 1 ভাগ। তাহলে অপশান এখানে অপশান এতে আছে, দেখো অপশান এতে G/3 আছে। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে 14 নম্বর কোয়েশ্চেনে কোন নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য? প্রথম গতিসূত্র প্রযোজ্য হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে, শুধু প্রথম গতিসূত্র না, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, সবকটা গতিসূত্রই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, ঠিক আছে। জড়ত্বীয় মানে হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম মানে যে অবজারভার, যে দেখছে জিনিসটাকে পুরো অবজার্ভ করছে, সে কোনো অ্যাক্সেলারেশনে নেই, সে স্থির আছে বা কনস্ট্যান্ট মোশনে আছে, সে কোনো অ্যাক্সেলারেশন, তার কোনো অ্যাক্সেলারেশন নেই, সেটাই হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল ফ্রেম। নন ইনার্শিয়াল ফ্রেম মানে যে অবজারভার সে একটা পার্টিকুলার অ্যাক্সেলারেশনে আছে, ঠিক আছে, তার উপরে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটাই হচ্ছে ডিফারেন্স। তো নিউটনের 3টে গতিসূত্রই জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, মানে ফ্রেম অফ রেফারেন্স, ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে অপশান এ। অলিক বলের ধারণা জড়ত্বীয় অজড়ত্বীয় উভয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য না। অলিক বল মানে হচ্ছে সিউডো ফোর্স বা অলিক বল জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ধারণা না, এটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের একটা এক্সাম্পল। তার মানে বিবৃতি একটা মিথ্যা হয়ে গেল, এটা ভুল। কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো নির্দেশতন্ত্রের ত্বরণ থাকলে তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়, এটা ঠিক বলেছে যে কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে মানে কোনো ইনার্শিয়াল ফ্রেমের রেফারেন্সের সাপেক্ষে মানে রেসপেক্টে কোনো নির্দেশতন্ত্রের ত্বরণ থাকলে, এই যে আমি এক্ষুনি বললাম অ্যাক্সেলারেশন যদি থাকে, মানে যে দেখছে অবজারভারের যদি একটা পার্টিকুলার অ্যাক্সেলারেশন থাকে তাকে বলা হয় নন ইনার্শিয়াল ফ্রেম, যেটা এখানে তাই বলেছে। তাহলে এটা ট্রু, তাহলে প্রথমটা ভুল, দ্বিতীয়টা ট্রু। কোন অপশান আছে দেখো, অপশান বিতে আছে, প্রথমটি মিথ্যে, দ্বিতীয়টি সত্য। দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষে, এই যে দড়ি টানাটানি খেলা হচ্ছে এদিকেও টি ডাইন ফোর্স দিচ্ছে, এদিকেও টি ডাইন ফোর্স দিচ্ছে। দড়ির কত টান হবে? দড়িতে দুরকম টান হতে পারে না, এদিকেও টি হলে দড়ির টি ডাইনই টান হবে, তাহলে অ্যান্সার হবে টি।
একটা দড়ির মধ্যে দু রকম টেনশন ক্রিয়েট হতে পারে না। একটা দড়িতে একটা সিঙ্গুলার একটা ফিক্সড টেনশন কাজ করবে। দড়ি টানাটানি খেলে উভয় পক্ষে টি ডাইন বল প্রয়োগ করলে দড়ির মধ্যেও টি ডাইনই বল প্রয়োগ হবে সবসময়। ঠিক আছে, তো নেক্সট বলেছে 18 নম্বর কোয়েশ্চেনে, এম আর এম, ক্যাপিটাল এম স্মল এম ভরে দুটি বস্তু আছে, যেখানে ক্যাপিটাল এমটা স্মল এমের থেকে বড়, একটি হালকা সুতো দুই প্রান্তে আটকানো আছে, সুতো দুটি একটি ঘর্ষণহীন পুলিতে ঝোলানো আছে। তাহলে সুতোর এম এর ত্বরণ, প্রথম কথা হচ্ছে ক্যাপিটাল এম বড়, মানে জিনিসটা এরকম আছে, এটা স্মল এম, এটা ক্যাপিটাল এম, এটা স্মল এম। তাহলে এর উপরে এমজি ফোর্স নিচের দিকে কাজ করছে, এর ক্ষেত্রে ক্যাপিটাল এমজি নিচের দিকে কাজ করছে, উপর দিকে টেনশন কাজ করছে, এরও উপর দিকে টেনশন কাজ করছে। তো আমরা জানি যে এটা থেকে ইকুয়েশন বানানো যায় সহজেই। এক্ষেত্রে এইদিকে যেহেতু এটা মাস বেশি, তাহলে অবজেক্টটা পুরোটা অ্যাক্সেলারেশন এদিকে হবে, আর এই বক্সটার অ্যাক্সেলারেশন এদিকে হবে। তাহলে এই ক্ষেত্রে টি টেনশনটা এমজি থেকে জিতে যাবে, তাহলে টি মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ হবে। আর এদিকের ক্ষেত্রে এমজিটা জিতে যাবে, কারণ এমজির ফোর্সটা বেশি হবে, ক্যাপিটাল এমজি মাইনাস টি ইকুয়ালস টু ক্যাপিটাল এম এ, এটাই আসবে অ্যাক্সেলারেশন। এই দুটোকে সলভ করলে আমরা ইজিলি যেটা পাই সেটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ভ্যালু সলভ করলে আমরা পাই জি ইন্টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম, এটাই হচ্ছে অ্যাক্সেলারেশনের ফর্মুলা। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে এম এর ত্বরণ হবে, আমরা এখানে জিটাকে নিচের দিকে নিয়েছি, জি নিম্নমুখী, ঠিক আছে, জি নিচের দিকে, তাহলে অপশান ডি হবে। একটা লিফটে 60 কেজি ভরের একটা ব্যক্তি এত এই হচ্ছে, তো লিফটের ক্ষেত্রে কী হয়, লিফটের ক্ষেত্রে দেখে নিই আমরা, লিফটের ক্ষেত্রে কী হয়, একটা লিফটের মধ্যে একটা লোক আছে, সুতোতে ধরো টি টান কাজ করছে, লোকটা মাটিতে এমজি ফোর্স দিচ্ছে, মাটি ওকে উল্টো দিকে একটা নর্মাল ফোর্স এন দিচ্ছে, ঠিক আছে, এই এনটাই হচ্ছে টি, মানে টি বা এন যেটা বাদ দাও, টিটাকে বাদ দাও, এনটা নর্মাল ফোর্স উপর দিকে কাজ করছে, আর লিফটটা এবার উপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে। তো যদি লিফট উপর দিকে যায় এই অ্যাক্সেলারেশনে, তাহলে আমাদের কী ফিল হয়, লিফট উপর দিকে গেলে আমাদের ভারী ফিল হয়, তখন হয় এন জিতে যাবে এমজির থেকে, আর এটাই ওর জীবনে অ্যাক্সেলারেশন আনবে, মানে এম এ আনবে। তাহলে এন ইকলস টু নর্মাল ফোর্সটা হয়ে যাবে, ওদিকে চলে যাবে, এমটা কমন চলে যাবে, জি প্লাস এ, এটাই উপরে গেলে, যখন লিফট উপর দিকে যায় তখন এটা ফর্মুলা, লিফট যখন একই রকমভাবে নিচের দিকে আসে তখন ফর্মুলা হয়ে যাবে জি মাইনাস এ, একই কারণে প্লাস এ উপর দিকে, নিচের দিকে গেলে মাইনাস এ, এখানে প্লাসের জায়গায় মাইনাস এ হয়ে যাবে। এবার এখানে যে যে ভ্যালুগুলো বলেছে সেগুলো দিয়ে আমরা বুঝি। এখানে বলেছে যে লিফটটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে উপরে উঠছে, তাহলে বেগে মানে হচ্ছে ভেলোসিটি মানে এর কোনো অ্যাক্সেলারেশন নেই, তার মানে অ্যাক্সেলারেশন জিরো। যখন অ্যাক্সেলারেশন জিরো হবে তখন অ্যাক্সেলারেশন জিরো হলে কী হবে, অ্যাক্সেলারেশন জিরো, তার মানে এমজি নিজের যে ওয়েট সেই ওয়েটটাই ফিল করবে, নিজের ওয়েট কত, এম কত, এখানে 60 আর জি কত 10, তার মানে 600 নিউটন ফিল করবে। তাহলে এটা হয়ে যাবে সি, এ হয়ে যাবে সি, মানে 1 নম্বর সি হয়ে যাবে, 1 নম্বর সি অপশান এটাই আছে। তারপরে 2 নম্বরে কী বলেছে, লিফটটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে, নিচের দিকে নামছে মানে নিচের ফর্মুলাটা, নিচের দিকে নামলে এন হয়ে যাবে, এম হচ্ছে 60, জি হচ্ছে 10 মাইনাস 5 এর নিচের দিকে নামছে, তাহলে -5, 10 মাইনাস 5, 10 মাইনাস 5 মানে 5 ইন্টু 60 করলে 5 6 30, 300 নিউটন মানে অপশান ডি। তার মানে একেরটা সি দুয়েরটা ডি, একেরটা সি দুয়েরটা ডি, অপশান বি কারেক্ট, ঠিক আছে, একেরটা সি দুয়েরটা ডি। বাকিগুলো করে দেখতে পারি। 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠছে, উপরে উঠলে উপরের ফর্মুলাটা তখন অ্যাড হয়ে যাবে এখানে 10 + 5, তার মানে 60 ইন্টু 10 + 5 মানে 15, 6 15 90 মানে 900 নিউটন মানে এইটা বি, পরেরটা বি মিলে যাচ্ছে বি। তারপরে 10 ত্বরণ নিয়ে নিচে নামছে, 10 ত্বরণ নিয়ে নিচে নামতে মানে মাইনাস হবে, মানে 10 মাইনাস 10 হয়ে যাবে, 10 মাইনাস 10 মানে 0, তার মানে এই যে এটা, তাহলে অবভিয়াসলি পুরো অপশান বিটা মিলে গেল। পরের কোয়েশ্চেন 3 নম্বর, জেট ইঞ্জিন ও রকেট যে নীতির উপর ভিত্তি করে কাজ করে, জেট ইঞ্জিন যে নীতির উপর ভিত্তি করে কাজ করে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, ঠিক আছে, যে জেট ইঞ্জিনের নিচ থেকে আগুন বেরোবে, সেই আগুনের যে ফোর্সের নিচের দিকে বেরোবে তার একটা উল্টো দিকে রেজাল্টেন্ট ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, এবং তার জন্য সে উপর দিকে উঠে চলে যাবে। এবং এই যে ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে ভরবেগ পরিবর্তনের হার, তার মানে ভরবেগ সংরক্ষণ সূত্র এটাই বলছে যে নিচের দিকে যে ভরবেগের পরিবর্তন হবে উপর দিকেও সেই ভরবেগের পরিবর্তনটা হবে। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এইটা বেসিক্যালি কাজ করে। 21 নম্বর কী বলছে, যে নির্দেশ যন্ত্র ড্যাশ অথবা ড্যাশ গতিশীল
তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে ইনার্শিয়াল ফ্রেম। নির্দেশতন্ত্র নিজে স্থির থাকতে হবে, স্থির অথবা সমবেগে গতিশীল। হয় নির্দেশতন্ত্রটাকে স্থির থাকবে মানে অবজারভার যে দেখছে সে নিজে হয় চুপচাপ বসে থাকবে, আর না হলে একটা সমান গতিবেগে ছুটবে, তাহলে স্থির অথবা সমবেগে গতিশীল। অপশান সি 21টা। 20 কেজি ওজনের বাঁদর একটি উত্তল তার ধরে ঝুলছে, একটা তার ধরে একটা বাঁদর ঝুলছে, ও 20 কেজি ওজন, তাহলে এর নিচের দিকে 20 × g এত হচ্ছে মানে এমজির ভ্যালুটা। তারটি থেকে 25 কেজি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায় না, কিন্তু 25 কেজি এর থেকে বেশি ওজনের ভার ঝোলালে ছিঁড়ে যায়। তার মানে 25 কেজি পর্যন্ত তারটা সহ্য করতে পারে। 20 কেজি বাঁদর ঝুলছে কিন্তু তারটা সহ্য করতে পারে 25 কেজি। ঠিক আছে, বাঁদরের সর্বোচ্চ কত ত্বরণ নিয়ে ওপর দিকে উঠবে, মানে তারটা সহ্য করতে পারে 25 × g। ঠিক আছে, 25 × g, 25 × g মানে 25 × 10 ধরে নিচ্ছি 250, এত নিউটন ফোর্স পর্যন্ত তারটা সহ্য করতে পারে। বাঁদরটা হচ্ছে 200 নিউটন, মানে 200 নিউটন, মানে জি এর ভ্যালু 10 ধরলে 200 নিউটন। বাঁদরটা চুপচাপ দাঁড়িয়ে থাকলে বাঁদরটা 200 নিউটন দেয়। এবার যদি বাঁদরটা উপর দিকে উঠতে শুরু করে, তাহলে উপর দিকে উঠলে সে একই রকম লিফটের অঙ্কর মতো হবে। টোটাল যে টেনশন বা রেজাল্টেন্ট সেটা হচ্ছে মাস ইন্টু জি প্লাস এ। জি প্লাসের টোটাল টেনশনটা ম্যাক্সিমাম যেটা সহ্য করতে পারে সেটা 250। বাঁদরটার ভর হচ্ছে 20, জি হচ্ছে 10, অ্যাক্সেলারেশন আমি জানি না ম্যাক্সিমাম কত নিতে পারে। তাহলে এখান থেকে 50/20 = 10 + a কাটলে তাহলে এ হয়ে গেল, এটা 25/2 মানে 12.5, 12.5 - 10, তার মানে 2.5। অ্যাক্সেলারেশন 2.5 m/s²। অপশান ডি, এর বেশি হতে পারে না। এই অ্যাক্সেলারেশন নিয়ে বাঁদরটা ম্যাক্সিমাম উঠতে পারে। 23 এম ভরের একটি ব্লক মসৃণ অনুভূমিক তলের উপর বসানো আছে। ভি গতিবেগে স্মল এম ভরের অপর একটি বস্তু ব্লকটিকে আঘাত করে আটকে গেল। মানে এম ভরের একটা ব্লক আছে ক্যাপিটাল এম, আর একটা স্মল এম ওর সঙ্গে গিয়ে ধাক্কা লেগে এখানেই আটকে গেল। বক্সটা বসানো আছে, ভি ভেলোসিটিতে এটা এসে ধাক্কা মারছে। এর প্রথমে ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি আমি মনে করছি u1, সেটা ছিল 0। এর প্রাথমিক ভেলোসিটি u2 যেটা কিনা v। পরে এটা গিয়ে ধাক্কা লাগলো, ধাক্কা লাগার ফলে দুটো একটা বডি হয়ে গেল, এবং এটার যে ফাইনাল ভেলোসিটি দুজনেরই হয়ে গেল আমি মনে করছি v2। দুজনেরই ভেলোসিটি মানে m1 এর ভেলোসিটি v1 আর m2 ভেলোসিটি v2 হলে, এবং দুটোই সমান, দুটোইকে আমি ভেলোসিটি ধরে নিচ্ছি v2। ধাক্কা লাগার আগে গতিবেগ হচ্ছে মানে ভরবেগের যোগফল হচ্ছে m1u1 + m2u2 = ধাক্কা লাগার পরে হচ্ছে m1 v1 + m2 v2। এটা হচ্ছে দুটো বক্স, দুটো যদি অবজেক্ট নিজেদের মধ্যে একটা পয়েন্টে ধাক্কা লেগে যদি দুদিকে ছিটকে চলে যায়, তাহলে এটা হচ্ছে u1 গতিবেগে আসছিলো, u2 গতিবেগে আসছিলো, ধাক্কা লাগার পরে u2টা v2 গতিবেগে চলে গেল, u1টা v1 গতিবেগে চলে গেল। এটার মাস m1, এটার মাস m2, এই হিসাবে যদি আমরা লিখি, তাহলে এটাকে এবার এই অঙ্কের রেসপেক্টে যদি লিখি, তাহলে m1 মাসটা হচ্ছে m1, অবজেক্টটার u1 ভেলোসিটি হচ্ছে 0, তাহলে u1টা হচ্ছে 0, তাহলে এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল, প্লাস m2টা হচ্ছে m স্মল m, আর u2টা হচ্ছে v = দুজনের গতিবেগ সমান হয়ে গেছে, তাহলে v1 আর v2 সেম, তাহলে দুজন থেকে কমন নিয়ে v2 করে দিচ্ছি। আর m1 মানে হচ্ছে ক্যাপিটাল M, m2 মানে হচ্ছে স্মল m। এটা তাহলে v2 যে ফাইনাল ভেলোসিটি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ফাইনাল ভেলোসিটিটা হবে mv/M + স্মল m। এটাই হচ্ছে ফাইনাল ভেলোসিটি যেটা দুজনের একসাথে হবে। দেখো অপশান কোনটা আছে, স্মল m × v m + v। অপশান এ, অপশান এতে কারেক্ট অ্যান্সার আছে। 20 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে। বৃত্তি এ, অবাধে পতনশীল অবস্থায় একজন ব্যক্তি নিজেকে ভারশূন্য মনে করে। সত্যি অবাধে পতনশীল ক্ষেত্রে যদি একটা বস্তুকে অবাধে পতনশীল হয়, তাহলে ওই যে টেনশন = mg + a, যখন ওপর থেকে নিচে পড়তে থাকবে সেই অবাধে পতনশীল মানে এটা হয়ে যাবে তার জি, তাহলে এটা জি ওপর থেকে নিচে যদি পড়তে থাকে তাহলে এই ফর্মুলাটা হয়ে যায় মাইনাস, নিচ থেকে উপর দিকে গেলে প্লাস হয়, ওপর থেকে নিচের দিকে গেলে মাইনাস হয়, তাহলে mg - এটা আবার জি হয়ে গেছে, তাহলে 0, টেনশন 0, বা এখানে নর্মাল ফোর্স যদি বলি, নর্মাল ফোর্সটাই তো ফিলিংস, যে কতটা ওয়েট ফিল হচ্ছে নিজের, সেটা হচ্ছে এই নর্মাল ফোর্সটা, যেটা কিনা 0 ফিল হবে। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ভারশূন্য বা ওয়েটলেস ফিল হবে। ব্যক্তি জি ত্বরণে নিচে নামতে থাকে। ব্যক্তিটি কি জি ত্বরণে নিচে নামতে? হ্যাঁ, জি ত্বরণে নিচে নামতে থাকে, সত্যি কথা। তাহলে দুটোই ট্রু, দুটোই সত্য। অপশান এ হয়ে গেল দুটোই সত্য এবং সঠিক ব্যাখ্যা। 25 নম্বর কোয়েশ্চেন। 25 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, ফোর্স একটা বলে দিয়েছে
6i ক্যাপ প্লাস 8j ক্যাপ, এটা ফোর্স। বলটি একটি বস্তুর উপর ক্রিয়া করে এবং বস্তুর ত্বরণ এত, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বস্তুর ভর কত হবে? আচ্ছা, এটাকে মানে এর মড ভ্যালু মানে এর ভ্যালুটা বার করি। 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে 10 পাবো। তাহলে এফ ইকস টু এম এ ইকস টু 10, এম তাহলে কত হবে 10/1, অ্যাক্সেলারেশন 1 বলেছে, তাহলে 10, তার মানে 10 কেজি ভর হয়ে গেল 10 কেজি, প্রথম কথা, অপশান এ। একই রকম টাইপের আরেকটা কোশ্চেন দিয়েছে, ফোর্স এটা 6, 8, 10, 6, 8, 10-এর ফোর্স বার করতে গেলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার এটা করতে হবে। 6, 8, 10 স্কোয়ার করলে হচ্ছে এই দুটো স্কোয়ার করলে 100, আর এইটা স্কোয়ার করলে 100 আর 100 রুট করলে তাহলে 100 + 100 হয়ে যাবে √200, তার মানে 100-এর রুট করলে 10 আর √2-এর রুট করা যাবে না, তাহলে 10√2, এটা হবে 10√2, 10√2 ফোর্স হয়ে যাবে, ফোর্স বেরোলো 10√2। একই রকমভাবে এখানে অ্যাক্সেলারেশন 2 বলেছে, তাহলে এফ ইকস টু এম এ ইকস টু 10√2, তাহলে এটা বলে দিয়েছে 2, তাহলে 10√2/2, 2 5 কেটে যাবে 5√2, তাহলে 5√2 অপশান সি অ্যান্সার হয়ে যাবে। আজকে আমরা প্রথম দুটো পেজ মানে 1 থেকে 25 কোয়েশ্চেন পেপার করলাম, দিন আমরা নেক্সট দুটো পেজ করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো এইভাবে আমরা নিউটন লটাকে প্রথমে শেষ করব, তারপরে ফ্রিকশন, এইভাবে পরপর ভিডিওতে প্রশ্ন বিচিত্রাটা করার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা প্লেলিস্টে চলে যাও, সেখানে সমস্ত ভিডিও পরপর পেয়ে যেতে থাকবে। থ্যাংক ইউ।